মাসে মাত্র ৫০০ টাকা জমিয়ে ভবিষ্যতের বড় লক্ষ্য পূরণ করা কি সম্ভব? এসআইপি সেই সুযোগ দিতে পারে, কিন্তু আগে বুঝতে হবে এর লাভ, ঝুঁকি আর নিয়ম। অনেকে ভাবেন এসআইপি মানেই এমন একটি স্কিম যেখানে প্রতি মাসে টাকলেই নিশ্চিত লাভ পাওয়া যায়। আসলে এই ধারণাটাই প্রথমে বদলানো দরকার। আজ একদম সহজ ভাষায় জানব এসআইপি কি, কিভাবে শুরু করবেন, কত টাকা লাগবে, কি ঝুঁকি আছে এবং কোন লক্ষ্য নিয়ে এসআইপি করা বেশি যুক্তিযুক্ত। প্রথমেই সহজ করে বলি, এসআইপির পুরো নাম সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটি নিজে কোনো আলাদা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট বা নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড নয়। এসআইপি আসলে মিউচুয়াল ফান্ডে নিয়মিত টাকা বিনিয়োগ করার একটি পদ্ধতি। অর্থাৎ আপনি একটি ফান্ড বেছে নিয়ে নির্দিষ্ট সময় অন্তর টাকা ইনভেস্ট করেন। ধরুন আপনার আয় থেকে মাসে ১০০০ টাকা আলাদা করতে পারেন। সেই টাকা প্রতি মাসে একটি মিউচুয়াল ফান্ডে অটোম্যাটিক্যালি ইনভেস্ট করাই হতে পারে এসআইপি। ব্যাংকের আরডিতেও প্রতি মাসে নির্দিষ্ট টাকা জমা হয়, তাই বাইরে থেকে এসআইপিকে আরডি এর মতো লাগতে পারে। কিন্তু দুটির রিস্ক এবং রিটার্ন এক নয়। আরডিতে সুদের হার আগে থেকেই নির্ধারিত থাকতে পারে, কিন্তু মিউচুয়াল ফান্ড এসআইপি এর রিটার্ন বাজারের পারফরম্যান্সের সঙ্গে ওঠানামা করে, ফিক্সড নয়। তাই এসআইপি করলেই প্রতি বছর ১০ বা ১২% রিটার্ন পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। মার্কেট খারাপ হলে আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু কমতেও পারে। এবার প্রশ্ন, কত টাকা দিয়ে শুরু করা যায়? অনেক মিউচুয়াল ফান্ডে ৫০০ রুপয়ে মাসিক এসআইপি সম্ভব, আবার নির্দিষ্ট কিছু ব্যবস্থায় আরও কম থেকেও শুরু হয়। তবে সব মিউচুয়াল ফান্ডের মিনিমাম এসআইপি একই নয়। কোনো ফান্ড ৫০০, কোনোটি ১০০০ চাইতে পারে। তাই ইনভেস্ট করার আগে স্কিম ডকুমেন্ট দেখুন। আর এসআইপিতে সবার জন্য একটাই ম্যাক্সিমাম অ্যামাউন্ট নেই। আপনার ইনকাম, গোল, ফান্ডের নিয়ম এবং রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী ইনভেস্টমেন্ট ঠিক করতে হয়। ধরুন আপনার মাসিক আয় ২৫,০০০। শুধু অন্য কাউকে ১০,০০০ টাকার এসআইপি করতে দেখে আপনিও একই অ্যামাউন্ট শুরু করলে পরে সংসারের খরচে চাপ পড়তে পারে। তাই প্রথমে মাসিক ইনকাম থেকে জরুরি খরচ, ইএমআই এবং প্রয়োজনীয় সেভিংসে আলাদা করুন। তারপর যে অ্যামাউন্ট নিয়মিত চালাতে পারবেন সেটিই বেছে নিন। এসআইপি শুরু করার আগে কেওয়াইসি করতে হয়, অর্থাৎ ইনভেস্টরের পরিচয় যাচাই করা হয়। খুব অল্প টাকা দিয়ে এসআইপি করলেও কেওয়াইসি রিকোয়ারমেন্ট এড়ানো যায় না। সাধারণভাবে প্যান, পরিচয় ও অ্যাড্রেস সংক্রান্ত তথ্য, ব্যাংক ডিটেলস এবং প্রয়োজনীয় কেওয়াইসি ভেরিফিকেশন লাগে। প্রক্রিয়াটি অনলাইন করা সম্ভব হতে পারে। এরপর আসে ফান্ড নির্বাচন। ইকুইটি, ডেট, হাইব্রিড সহ মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ক্যাটেগরি আছে, আর প্রত্যেকটির রিস্ক ও উদ্দেশ্য একেবারেই আলাদা। তাই শুধু গত বছর কোন ফান্ড বেশি রিটার্ন দিয়েছে দেখে এসআইপি শুরু করা ঠিক নয়। আপনার গোল, সময় এবং রিস্ক ক্যাপাসিটির সঙ্গে ফান্ড মিলতে হবে। এবার বয়সের প্রশ্ন। এসআইপি শুধু ২০ বা ৩০ বছরের মানুষের জন্য নয়, তবে বয়সের চেয়ে আপনার গোল, সময় এবং রিস্ক নেওয়ার ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ। অল্প বয়সে দীর্ঘ সময় হাতে থাকলে রিটায়ারমেন্ট বা বাড়ির মতো লং টার্ম গোলের জন্য এসআইপি ব্যবহার করা যায়, কিন্তু ফান্ড নির্বাচন বুঝে করতে হবে। অন্যদিকে রিটায়ারমেন্ট খুব কাছে হলে পুরো সেভিংস হাই রিস্ক ইকুইটি ফান্ডে দেওয়া বিপজ্জনক হতে পারে। তখন ক্যাপিটাল প্রোটেকশনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ ২৫ বছর এবং ৬০ বছরের দুজনের জন্য একই ফান্ড বা একই স্ট্র্যাটেজি উপযুক্ত নাও হতে পারে। ইনভেস্টমেন্ট সবসময় ব্যক্তির পরিস্থিতি নির্ভর। এবার গোল বোঝা যাক। শুধু অনেক টাকা বানাব বলাটা ভালো ফাইন্যান্সিয়াল গোল নয়। কত টাকা, কেন দরকার এবং কবে দরকার এগুলো পরিষ্কার করুন। যেমন ১৫ বছর পরে সন্তানের হায়ার এডুকেশন, ২০ বছর পরে রিটায়ারমেন্ট অথবা ১০ বছর পরে বাড়ির ডাউন পেমেন্ট, এগুলো মেজারেবল ফাইন্যান্সিয়াল গোল। ধরুন ৫ বছর পরেই টাকাটি নিশ্চিতভাবে দরকার। তখন শুধু বেশি রিটার্নের আশায় খুব ভলাটাইল ইনভেস্টমেন্ট বেছে নিলে গোলের সময় সমস্যা হতে পারে। এসআইপি এর বড় সুবিধা হল ডিসিপ্লিন। ব্যাংক ম্যান্ডেট থাকলে নির্দিষ্ট দিনে টাকা অটোম্যাটিক্যালি ইনভেস্ট হতে পারে, তাই প্রতি মাসে আলাদা সিদ্ধান্ত নিতে হয় না। আর বাজার নামলে একই টাকায় তুলনামূলক বেশি ইউনিটস এবং বাজার বাড়লে কম ইউনিটস কেনা হয়। এই ধারণাকেই রুপি কস্ট অ্যাভারেজিং বলা হয়। ধরুন ১,০০০ দিয়ে এনএভি ১০ টাকা হলে ১০০ ইউনিটস পেলেন। পরের মাসে এনএভি ৮ টাকা হলে একই ১,০০০ টাকায় এবার প্রায় ৬২৫ ইউনিটস পাওয়া যাবে। কিন্তু রুপি কস্ট অ্যাভারেজিং মানেই প্রফিট নিশ্চিত নয়। দীর্ঘ সময় বাজার দুর্বল থাকলে অথবা ফান্ড খারাপ করলে ইনভেস্টমেন্টের ভ্যালু ক্ষতিগ্রস্ত হতে পারে। এনএভি মানে সহজভাবে মিউচুয়াল ফান্ডের প্রতি ইউনিটের মূল্য। এনএভি কম দেখেই ফান্ড সস্তা, আর এনএভি বেশি মানেই ফান্ড দামি। এভাবে বিচার করা ঠিক নয়। এখন কম্পাউন্ডিংয়ের ধারণা বুঝুন।
ইনভেস্টমেন্ট থেকে তৈরি গ্রোথ আবার ইনভেস্টমেন্টের অংশ হয়ে ভবিষ্যতে গ্রোথ তৈরি করলে দীর্ঘ সময়ে প্রভাব বড় হতে পারে। তবে মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ডিংকে এফডি এর নিশ্চিত সুদের মতো ভাববেন না। এখানে ইনভেস্টমেন্ট ভ্যালু বাজারের সঙ্গে বাড়তেও পারে, কমতেও পারে। একটি ইলাস্ট্রেশন দেখি। মাসে ১,০০০ করে ১০ বছর ইনভেস্ট করলে মোট নিজের টাকা হবে ১,২০,০০০। এরপর রিটার্ন বাজারের উপর নির্ভর করবে। যদি শুধুমাত্র উদাহরণ হিসেবে বছরে ১২% রিটার্ন ধরা হয়, মাসে ১,০০০ টাকার এসআইপি ১০ বছরে আনুমানিক ২,৩২,০০০-এর কাছাকাছি হতে পারে। একই ১২% ইলাস্ট্রেটিভ রিটার্ন ধরে ১,০০০ টাকার মাসিক এসআইপি ২০ বছর চললে আনুমানিক ভ্যালু ৯.৯ লক্ষ হতে পারে, কিন্তু এটি গ্যারান্টি নয়। আর ৫,০০০ টাকার মাসিক এসআইপি ২০ বছর করলে নিজের কন্ট্রিবিউশন হবে ১২ লক্ষ। একই ১২% ইলাস্ট্রেশনে ভ্যালু প্রায় ৪৯.৯ লক্ষ হতে পারে। এই হিসাব দেখে ১২% রিটার্ন নিশ্চিত ধরে প্ল্যানিং করবেন না। অ্যাকচুয়াল রিটার্ন ১২%-এর কম বা বেশি হতে পারে, এমনকি কিছু সময় নেগেটিভও হতে পারে। মার্কেট ক্র্যাশ হলে কি করবেন? বাজার পড়লেই আতঙ্কে এসআইপি বন্ধ করা সবসময় সঠিক সিদ্ধান্ত নয়। আগে দেখুন গোল, ফান্ড এবং রিস্ক প্রোফাইল বদলেছে কিনা। তবে বাজার একদিন উঠবেই ভেবে যে কোনো খারাপ ফান্ড ধরে রাখাও ঠিক নয়। ফান্ডের পারফরম্যান্স, পোর্টফোলিও এবং সুটেবিলিটি রিভিউ করা জরুরি। এসআইপি শুরু করলে সারা জীবন চালাতেই হবে এমন নয়। অনেক ক্ষেত্রে এসআই পজ বা স্টপ করা যায়, তবে স্কিম ও প্ল্যাটফর্মের নিয়ম দেখে নেবে। এসআইপি বন্ধ করা আর মিউচুয়াল ইউনিটস বিক্রি করা এক বিষয় নয়। এসআইপি স্টপ করলে নতুন ইনস্টলমেন্ট বন্ধ হয়, পুরনো ইউনিটস সাধারণত থেকেই যায়। টাকা তুলতে হলে ইউনিটস রিডিম করতে হয়। তখন অ্যাপ্লিকেবল এনএভি অনুযায়ী ভ্যালু নির্ধারিত হয় এবং স্কিম অনুযায়ী এক্সিট লোড প্রযোজ্য হতে পারে। এক্সিট লোড হল নির্দিষ্ট সময়ের আগেই রিডিম করলে স্কিম অনুযায়ী কাটা হতে পারে এমন চার্জ। সব ফান্ডের এক্সিট লোড একই হয় না, আর ইএলএসএসের মতো নির্দিষ্ট স্কিমে লক ইন থাকে। তাই মিউচুয়াল ফান্ড মানেই যে কোনো সময় বিনা শর্তে পুরো টাকা তুলে নেওয়া যাবে এটা ধরে নেবেন না। ট্যাক্সও গুরুত্বপূর্ণ। এসআইপি ইনস্টলমেন্ট দেওয়ার সময় ট্যাক্স নয়, সাধারণত ইউনিটস রিডিম করে ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন হলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী ট্যাক্স আসতে পারে। প্রতিটি এসআইপি ইনস্টলমেন্ট আলাদা ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয়, তাই রিডেমশনের সময় হোল্ডিং পিরিয়ড হিসাবেও প্রতিটি ইনস্টলমেন্টের ডেট গুরুত্বপূর্ণ হতে পারে। এবার ডাইরেক্ট আর রেগুলার প্ল্যান বুঝুন। ডাইরেক্ট প্ল্যানে ডিস্ট্রিবিউটর কমিশন থাকে না বলে এক্সপেন্স রেশিও সাধারণত রেগুলার প্ল্যানের তুলনায় কম হতে পারে। কিন্তু ডাইরেক্ট প্ল্যান বেছে নিলে ফান্ড সিলেকশন ও মনিটরিংয়ের দায় আপনার। বিষয়টি না বুঝলে শুধুমাত্র কম এক্সপেন্স দেখে ফান্ড বেছে নেওয়া উচিত নয়। আরেকটি ভুল হলো এমার্জেন্সি ফান্ড না রেখেই সব সারপ্লাস এসআইপিতে দেওয়া। হঠাৎ চিকিৎসা বা চাকরির সমস্যা হলে ইনভেস্টমেন্ট ভাঙতে হতে পারে। তাই আগে এমার্জেন্সি ফান্ড, প্রয়োজনীয় ইন্স্যুরেন্স এবং হাই ইন্টারেস্ট ডেটের পরিস্থিতি দেখুন। তারপর দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করা বেশি যুক্তিযুক্ত। এসআইপির অ্যামাউন্টও সময়ের সঙ্গে রিভিউ করুন। ইনকাম বাড়লে গোল অনুযায়ী এসআইপি বাড়ানো যায়, কিন্তু নিজের সামর্থ্যের বাইরে অ্যামাউন্ট নেওয়া উচিত নয়। সবশেষে মনে রাখুন, ভালো এসআইপি মানে শুধু বেশি রিটার্ন নয়, সঠিক গোল, উপযুক্ত ফান্ড, পর্যাপ্ত সময় এবং নিয়মিত রিভিউ, এই 4টি বিষয় জরুরি। আজকের আলোচনা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, এটি ব্যক্তিগত, এটি ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট বাজারের ঝুঁকির অধীন। এসআইপি বুঝে শুরু করুন, শুধু রিটার্ন দেখে নয়। ভিডিওটি কাজে লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন, আর এমন সহজ ফাইন্যান্সিয়াল গাইড পেতে সঙ্গে থাকুন।